হোসেন, উদ্বোধক আমাদের নারায়ণগঞ্জ জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক মহোদয় জনাব অধ্যাপক মাহমুদ সাহেব, প্রধান আলোচক আমাদের অত্যন্ত পরিচিত অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী একজন নেতা, উপস্থিত আমাদের আজকের এই অনুষ্ঠানে আয়োজনে যারা আমন্ত্রিত হয়েছেন, বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমার আগে অনেকেই যা বক্তব্য রেখেছেন, আসলে একটা কথা আছে না, যে জানার জ্ঞান আহরণের এমন একটা বিষয় যে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ শুধু জানতেই চায়, শিখতেই চায়। আমার এতদিনের অভিজ্ঞতার মাঝেও আজকে যে আলোচনাগুলো আসলো, এখানে যে আমার সবই যে সমস্ত বিষয় জানা ছিল তা কিন্তু নয়, এর মধ্যে অনেক নতুনত্ব আমার কাছে আজকে আহরিত হয়ে আসছে। আমি সকলের প্রতি ধন্যবাদ জানাবো এই কারণে যে ওনারা যার যার জায়গা থেকে থেকে কিন্তু অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন এবং সকলে কিন্তু গুণজন, ওনারা আমাদের সম্মানের প্রাপ্ত। আমি সকলের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। কারণ আমরা জনপ্রতিনিধি কিন্তু আপনাদের দ্বারা নির্বাচিত হয়ে বলেই কিন্তু সে স্বীকৃতি। এখন এই স্রষ্টা বলতে এই পেশায় আমার আজকের অবস্থানের স্রষ্টা হিসেবে কিন্তু আপনাদের অবদান কোনো অংশ কম নয়। কারণ আমরা নারায়ণ শহরবাসী, যারা নারায়ণ 5 আসনের আমাদের সম্মানিত ভোটারবৃন্দ এবং অধিবাসী বৃন্দ, সকলেই কিন্তু বিগত নির্বাচনে আপনারা যেভাবেই থাকুক না কেন, সকলে কিন্তু আপনারা অংশগ্রহণ করেছিলেন। এইটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া। এবং যার পরিপ্রেক্ষিতে 20 বছর পর আবার আমি আপনাদের মাঝে আসার একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে আপনাদের মাধ্যমে। আজকে এখানে আলোচনায় অনেকগুলো প্রস্তাব আসছে, প্রশিক্ষণের থেকে আরম্ভ করে আবাসন থেকে আরম্ভ করে আরো অনেকগুলো বিষয় আছে, যেগুলো নোটিং করলে হয়তো অনেকটা একটা লম্বা একটা পৃষ্ঠায় লেখা যাবে। কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতা হলো এই যে আমরা যদি লিখে রাখি তাহলে সেই জিনিসটা পরিচিত হয়ে যায়, আর যদি সেটা আমরা মাথায় রাখি তাহলে সেটা কার্যে পরিণত হওয়ার একটা সুযোগ আছে। তা আমি ছোট্ট কথায় আমি উত্তরটা দিতে চাচ্ছি এইভাবে যে আপনারা যে মূল্যবান বক্তব্য রেখেছেন, ইনশাল্লাহ আমার উপর আপনারা আস্থা রাখতে পারেন যে আমি আমার ধারণ ক্ষমতা যতটুকু আছে ইনশাল্লাহ আমি সেইখানে আমি আশ্রয় নিব আপনাদের। একটা বিষয় হলো সাংবাদিকতা বিষয়টা কিন্তু আজকে থেকে নয়, এটা একটা ইতিহাস আছে। 1700-1700 শতাব্দীতে প্রাচ্যে প্রথম কিন্তু এটা লিখনের মাধ্যমে শুরু হয়। 1780 সালে প্রথম এটা গেজেট হয়। এই যে দীর্ঘ যাত্রা, এই যাত্রা করতে করতে কিন্তু আমরা একটা পর্যায়ে আসছি। আমি বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে 4টি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র নিষিদ্ধ হয়েছিল। আমরা জানি যে গণতন্ত্রের একটি প্রধান অঙ্গই হলো কিন্তু বাক স্বাধীনতা, এবং এই বাক স্বাধীনতার প্রথম উপাত্ত বা মাধ্যমে হলো কিন্তু সাংবাদিকতা। এটা স্তরভাবে একে একে নিচের দিকে বা উপর দিকে যেদিকে আমরা যেতে চাই না কেন, এইভাবেই এটা অবস্থান নিয়ে থাকে। এবং আজকে মুক্ত আলোচনার মধ্যে আপনারা নিজেরা গর্ববোধ করতে পারেন যে এক সময় এক বক্তব্য বলে গেলেন যে কয়টা টিভি চ্যানেল ছিল আর কয়টা অনলাইন পত্রিকা ছিল। বাস্তবতা হলো আজকে এমন একটা পরিধি ব্যাপ্তি লাভ করেছে, এখন আপনারা নিজেদেরই কিন্তু আপনাদের এখন সংরক্ষণ করার জন্য আত্মচিৎকার শুরু হয়ে গেছে। কারণ এই অতি জিনিসটাই খারাপ। কোনো জিনিসকে যদি আপনি সৃষ্টিশীল করতে চান তো তার কিন্তু একটা নির্দিষ্ট অবয়ব থাকতে হয়, যার গণ্ডির ভিতর থেকে আপনি আপনার নিজের কার্য সাধনা আপনি পরিপূর্ণতা নিয়ে আসতে পারবেন। কিন্তু যখন এটা অনিয়ন্ত্রিত হয়ে গেলে কিন্তু তখন প্রতিযোগিতা থাকে না, সেখানে স্বার্থ সংশ্লিষ্ট হয়ে পড়ে। আমাদের সাংবাদিক জগৎ, আমি এই কথাটা হয়তো অনেকে মনোপ্রত না হতে পারে, কিন্তু এটা বাস্তব সত্য কথা। এই বিষয়টা কিন্তু নিয়ন্ত্রণে নাই। যখন যার ইচ্ছে তখন সেই কিন্তু এটাতে চলে আসতে পারছে। এখানে দায়িত্ববোধের প্রশ্ন একজন বক্তব্য রেখেছে, আমাদের সম্পাদক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করে যে আপনারা যখন নিযুক্ত করবেন সাংবাদিককে, আপনারা যারা সেটা সঠিকভাবে মূল্যায়ন করে নেন। এটা অত্যন্ত মূল্যবান বিষয়। কারণ এই গোড়াটা থেকে, এই সংজ্ঞাটা থেকে আমরা যদি সূচনা করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের অনেকগুলো সমস্যাই এর মধ্যে সমাধান হয়ে যায়। আমি আশা করব এখানে আমরা আসবো। আমাদের জানেন যে আমাদের সরকারের পক্ষ থেকে আপনার নীতিমালা আছে,
আপনার এই সাংবাদিকতা নিয়ন্ত্রণের জন্য বা এটা পরিবেশনার জন্য অ্যাক্রিডিটেশনের একটা নীতিমালা আছে 2025-এ, এবং আগেও ছিল 1997 কথা বলে গেলে একটা সেই সময় থেকে চলমান আছে এখান থেকে। আশা করি যে নারায়ণগঞ্জে আমাদের যে নিউজ আলো আজকে এখানে আসলো মুক্তার হোসেনের হাত ধরে, এটাকে আমি বলবো যে নিউজ আলো শুধু আলোতেই থাকবে না, আলোর বিচ্ছুরণ ঘটাতে হবে সত্য এবং ন্যায়ের। এই দুটি শব্দ আমি আপনাদের জন্য দায়বদ্ধতা হিসেবে দিয়ে গেলাম যে আপনারা নিউজ আলো থেকে আপনারা সত্য এবং ন্যায় এই দুটি বিষয়কে আপনারা সমাজের কাছে উপস্থাপিত করে নিজ দায়িত্বে আপনারা করলে পর আপনারা চিরদিন আপনারা স্মরণীয় হয়ে থাকবেন, বরণীয় হয়ে থাকবেন। আমাদের এই নারায়ণগঞ্জে কিন্তু আমাদের অনেক সুনামধন্য আমাদের সিনিয়র সাংবাদিক রয়েছে যারা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা অনেক সুনাম করে গেছে। যদি এই মুহূর্তে আমাদের হয়তো অনেকের নাম মনে আসবে না, কিন্তু ওনারা আমাদের শ্রদ্ধাপাত্র, ওনাদের প্রতিকৃতি, ওনাদেরকে নিয়ে কিন্তু আমাদের আজকের এই পর্যায়ে এসে উপস্থিত হওয়া। তা আমি আমার বক্তব্য এইভাবে শেষ করতে চাই যে আপনাদের যে বক্তব্যগুলো আসছে, যেটা আমাকে উদ্দেশ্য করা হয়েছে, আমি ইনশাল্লাহ আমি খুব দ্রুত সময়ের মধ্যেই আমি আপনাদেরকে নিয়ে আরেকবার বসবো এবং সেই বৈঠকের মাধ্যমেই আপনাদের এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে যেটা আমাদের সমাধান দেওয়া স্থানীয়ভাবে সম্ভব সেটা করব, যেটা সরকারের পক্ষে করা সম্ভব সেখানে সরকারের ধারস্থ হওয়াটা আমার নৈতিক দায়িত্ব থাকবে একজন জনপ্রতিনিধি হিসেবে। সেই দায়িত্ব থেকে আমি দায়িত্ব পালন করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করব। আর একটি কথা হলো যে এখানে কয়েকদিন যাবৎ কত বিশৃঙ্খলা অবস্থা, আইন শৃঙ্খলার কিছু অবনতি ঘটনা ঘটেছে, আলোচনা আসছে। এটা বলতে চাই যে এটা যে আমাদের নারায়ণগঞ্জ আমাদের প্রথমত এটা হলো শিল্প বাণিজ্য নগরী। এই শিল্প বাণিজ্য নগরীতে আমাদের জনসমাজের শ্রেণী বিজনেস কিন্তু বিভিন্ন ধাপের, এককভাবে না, অনেক পেশাগত মানুষ এখানে আমাদের অধিবাসী এখানে। কিন্তু মূলত নারায়ণগঞ্জে আমরা স্থায়ী অধিবাসী কতজন, আর কর্মজীবী মানুষ যারা বাইরের থেকে আসছে তাদের সংখ্যাটা কতটুকু। আমাদের কিন্তু এটা একটা কি বলে পরিসংখ্যান আমাদের কাছে আছে যে আমরা দেখা যাচ্ছে যে আমরা যদি নারায়ণগঞ্জে আমরা যারা স্থায়ীভাবে বসবাস করি তাদের সংখ্যা যদি আমরা আমাদের 8 লাখ ধরি, প্রকৃত 8 লাখ ধরি, কিন্তু আমাদের এখানে তো আমরা 15 লক্ষ মানুষের অধিবাসী নারায়ণগঞ্জ জেলাতে। তাহলে এই যে এই বহিরাগত যারা আছে তাদের দায়িত্ববোধটা কিন্তু আমাদের এই ধরে নিতে হবে যে তাদের আর আমরা দুটি বিষয়ের সাংঘর্ষিক। তো এখানে আমাদের ধরে নিতে হবে যে কিছু কিছু ঘটনা ঘটে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরে নিতে হবে। এটাকে আমাদের যদি এইভাবে নেই যে আমরা গড়ে সকলে আমরা এই জন্য দায়বদ্ধ, সকলেই ভুক্তভোগী, আমরা সকলেই দায়ী, তাহলে কিন্তু সংখ্যাটাই থাকবে না। সংজ্ঞায়িত করতে গেলে ধরতে হবে যে আমরা একটা শ্রেণী আর অপর একটা শ্রেণী আছে, যে শ্রেণীটা আমাদেরকে আমাদেরকে প্রশাসনিকভাবে আমাদের একটু সমস্যা। আপনারা জানেন যে আমাদের এই সরকার মাত্র আড়াই মাসের থেকে মাত্র চলছে। এই পরিবেশটা যে প্রশাসনটা আছে, এই প্রশাসনটা একটা যে অভাবে আছে, এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য একটু সময় দরকার। এটা আপনারা নিশ্চয়ই আপনারা যারা দায়িত্ববোধে আছেন আপনারা বোঝেন এটা, যে একটা প্রশাসন স্থিতি লাভ করতে গেলে কিন্তু অনেক রকমের সময়কাল পার হয়ে আসতে হয়। তা আমরা যে প্রশাসন আছে তার মাধ্যমেই আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে আমরা আরো একটু সুনিয়ন্ত্রিত হয়ে গেলে পরে আশা করি যে আরো বলিষ্ঠভাবে আমরা আমাদের অবস্থাকে আমরা সুরক্ষিত করতে পারবো। তো বিচ্ছিন্ন ঘটনা যাই হচ্ছে, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, প্রত্যেক এলাকায় কিন্তু আপনারা জানেন যে সন্ত্রাসী কারা, প্রত্যেক এলাকায় কিন্তু আপনার সুপরিচিত কারা মাদকাসক্ত, প্রত্যেক এলাকায় কিন্তু আপনারা জানেন কারণ আপনারা স্থায়ী অধিবাসী রাত্রি যাপন করেন, আপনারা জানেন ছিনতাইকারী কারা। এই সমস্ত বিষয়গুলো কিন্তু শুধুমাত্র প্রশাসন বা জনপ্রতিনিধি চাললে বা সরকারের উপরে চাললে হবে না, এটা জনসচেতনার একটা বিষয় আছে। আপনারা আমাদেরকে যে বিষয়গুলো যদি আপনারা নোট করেন, মানে লিখিতভাবে যদি আমাদেরকে সরবরাহ করেন, কারণ আপনার এলাকার বিষয়টা আপনি ভালো জানবেন, তবে এখানে একটা প্রশ্ন থাকবে যে আপনাদের নিরাপত্তা কোথায়। আপনারা যখন আমাদেরকে অবহিত করতে যাবেন আপনার নিরাপত্তার প্রশ্নটা কোথায়। এবং এই কারণে 100-র মধ্যে 100 জনই কিন্তু আসে না কোনো বক্তব্য নিয়ে। আমি নিরাপত্তা বললাম, শতকরা 100 জনই বললাম তারা নিজের নিরাপত্তার কারণে এই বিষয়তে কেউ এগিয়ে আসে না, কিন্তু এই সমাজের সকলেই চায়। তা আমি আপনাদের আশ্বস্ত করতে হবে, আপনার বেনামিতে হলেও
আপনারা আমাকে অন্তত অ্যাড্রেস করে লিখতে পারেন, আমি তদন্তের মাধ্যমে সেটা জেনে নিতে পারবো সত্য মিথ্যা আপনার কতটুকু। তো আমাকে এই সহযোগিতা আপনারা করেন এবং আগামী দিনে আমরা আরো খুব ভালো থাকি। নিউজ আলো সাথে সম্পৃক্ত এবং অন্যান্য নিউজ পোর্টাল এবং আমাদের এই প্রিন্ট মিডিয়া সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল, আপনাদের সকলের সহযোগিতা আমার কামনা রইল। আমি চেষ্টা করবো আপনাদের মাঝে আপনাদের হয়ে থাকার জন্য, কারণ আপনারা জানেন যে আমার এখন বয়স প্রাপ্তিতে এবং আগামী দিনের দিকে দাবিত কতটুকু আলো ছড়াতে পারবো আমি জানি না। তবে এটা আপনাদের দোয়ার উপরে নির্ভর করবে, আল্লাহ কতক্ষণ আমাকে আপনাদের পাশে রাখবে। চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে আমি আপনাদের কাজ করে স্মরণীয় হয়ে থাকার মতো চেষ্টা করি। আর আমি আমার একটা পারিবারিক একটা ঐতিহ্য আছে, আমি যা পূর্ব থেকে অধিকারী হয়ে আসছি, আমার পরবর্তী প্রজন্ম যেটা আছে তাদেরকে আমরা সেইভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে চাই, যে তারাও যেন আপনাদের কাছে এইভাবেই আমাদের মতো আমার মতো আপনাদের মাঝে আসতে পারে আপনাদের সেবা করার জন্য। এই দোয়া আপনাদের থেকে কামনা করছি। এবং আজকের এই বলছে এখানে দেখা যাচ্ছে আরেকজন অতিথি ছিল আছে আনোয়ার প্রধান সাহেব, আমি দেখিনি এতক্ষণ, আপনি স্বাগতম জানাচ্ছি। জি, তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের দোয়া প্রার্থী এবং আপনার সকলের শুভকামনা করে মঙ্গল কামনা করে ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।